সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এইচএসসি 25 and 26 এর ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। কিভাবে একটা প্যাসেজ অথবা কোনো ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম বের করতে হয়, খুঁজে বের করে লিখতে হয়, এটার ঝামেলাটা যেন স্টুডেন্টের সারা জীবনের সঙ্গী। তো এটা আমাদের অনেকাংশে দেখা যায় যে অর্থ বের করে মিলায়ে কোনো ক্রমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরে সেটা তার অর্থের সঠিকতা বা তার কেজের সঠিকতা, মিনিং বা অন্য কোনো কারণ, যে কারণগত কারণে আমরা সঠিক দেওয়ার চেষ্টা করলেও সেটা পরীক্ষকের কাছে যেন ভুল হয়েছে বলে পরিগণিত হয়। কিন্তু ওইটার রাইট স্ট্রাকচার কি এবং আমরা কিভাবে সেটাকে সঠিকতার মাত্রায় দিতে পারি, এটার জন্য আজকে আমাদের এই সেশনটা অর্গানাইজ করা হয়েছে। তো যারা এখন জয়েন করেনি দ্রুত জয়েন করে দাও, এবং যারা তোমরা অনলাইনে আমাদের এই সেশনটা দেখতেছো তারা এই সেশনটা এখানে ক্লাস করার পর এই ক্লাসের পিডিএফ যে শিটটা থাকবে সেই শিটটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের অনলাইন ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশন থেকে তোমরা অবশ্যই অবশ্যই এই সেশনটা দেখে নিবা। থ্যাংক ইউ। নাও লেটস উই ক্যান স্টার্ট। প্রথমত সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য জানা যে দরকার বিষয়টা সেটা হচ্ছে মিনিং। মিনিং মানে হচ্ছে অর্থ। অর্থ অনুযায়ী যে কোনো বিষয় বা টপিকস আমাদের বোঝা যায় এবং খুব সহজেই আমরা এটাকে করতে পারি। আমি একটু অন্য সেশন থেকে নেই বিষয়টাকে, যেমন এইখান থেকে নিয়ে স্টার্ট করে দিই। ওকে, তাহলে প্রথম যে বিষয়টা নিয়েছিলাম সেটা ছিল কি আমার অর্থ। অর্থ মানে আমরা জানি হচ্ছে মিনিং। অর্থের কারণে বা প্রকৃত অর্থে আমরা যেটা জানি সেই শব্দের প্রকৃত মানে জানা না থাকলেও ভুল সিনোনিম অ্যান্টোনিম বেছে নেওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। এটার জন্য আমি বলি, ধরে নাও তোমার অ্যান্সার দেওয়া আছে চারটা, মানে এ, বি, সি, ডি। তো এই একটা সঠিক উত্তর হবে, তার মানে বাকি তিনটে কি বলো দেখি ভুল, তার মানে একটা সঠিক। কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন থাকবে না। তো তোমরা সেক্ষেত্রে কি করবা, তোমাদের একটা শূন্যস্থান আছে, এইখানে তোমাদের কি হবে সেটা বসাইতে হবে, অথবা একটা শব্দ দেয়া আছে মনে করো অনেস্ট। এই অনেস্ট শব্দটার আসলে সিনোনিম বা অ্যান্টোনিম কি হবে তোমাকে খুঁজে বের করতে হবে। তো তখন কিন্তু তোমাদের অর্থ জানা না থাকলে এটা টোটালি দেখা যাচ্ছে তুমি পারবা না। তার মানে তোমার যে বেসটা সেটা প্রকৃত অর্থ জানতে হবে। তোমরা যখন এইটা পার করার পর এই গন্ডি পেরিয়ে যখন ইউনিভার্সিটি এডমিশনে যাবা, তখন সবগুলো অর্থ জানতে হবে বিষয়টা এমন না। এটা না জানা থাকলেও সিনোনিম অ্যান্টোনিম কিভাবে বেছে নেওয়া সম্ভব সেটা আমরা কিন্তু দেখতে পাবো বা বুঝতে পারবো, তখন সেক্ষেত্রে গিয়ে বলবো। দ্বিতীয় আইটেমটাতে আসি, নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ তাহলে প্রথমত হচ্ছে মিনিংটা জানাটা জরুরি। দ্বিতীয় কথা কি বলছি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ গত, যেমন আমরা মাঝে মাঝে দেখি যে কোনো একটা ওয়ার্ড নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, কিন্তু আমরা যখন তার সিনোনিমটা দেই তখন আমরা তার কাছাকাছি শব্দটাকে টান দেই, বিধায় সেটা পার্টস অফ স্পিচ গত মিসম্যাচ হয়ে যায়। এই পার্টস অফ স্পিচ গত মিসম্যাচ হওয়া শব্দটাকে নেওয়া যাবে না, তাকে সঠিকভাবে নিতে হবে এবং সঠিক পদটা দিতে হবে, ঠিক আছে? এটা আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল সহ দিয়ে দিব, এখানে তোমরা নিশ্চিত বুঝতে পারবা। এরপরের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফ্রেজাল স্ট্রাকচার এন্ড ইডিয়মস এন্ড কালেকশন। মানে মাঝে মাঝে বা অনেক সময় দেখা যায় অর্থ আমরা খুঁজে পাই না, তখন অর্থের ওই প্রাধান্যটা বা অর্থের ওই দিকটা আমরা দিতে পাই হচ্ছে শুধুমাত্র তাদের তোমাদের তাদের স্ট্রাকচারাল যে ওয়েটা আছে। যেমন এটাকে কি বলে আমরা, আহ যেমন হচ্ছে ত্যাগ করা। ত্যাগ করা মানে কি? ত্যাগ করা মানে হচ্ছে এটাকে ছেড়ে দেয়া বা এটাকে গিভ করা। তো এইটার আমরা মনে করি কোনো কোনো অর্থ পাইনি, তখন এটার দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড মিলে এটার একটা সিনোনিম টানতে পারে। যেমন গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। এই শব্দটা এখানে টেনে নিয়ে এসে বসানো যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাহলে খুব সহজেই সিনোনিম অ্যান্টোনিমে আমাদের একটা মোটামুটি মার্ক ক্যারি করা সম্ভব বলে আমি মনে করি। তারপরের যে অংশটা আছে সেটা আছে ফ্রেজাল স্ট্রাকচারের পর। যেমন এইখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছি আমি, ব্রেকডাউন মানে ভেঙে ফেলা। তো তোমরা স্টপ ওয়ার্কিং ও দিতে পারো, এর সিনোনিম হচ্ছে কলাপস, ঠিক আছে? এক্ষেত্রে কেবল ব্রেক শব্দটি নিলেই অর্থ বদলে যায়, এবং এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি যে শীটটা দিয়েছি একটু করে মনোযোগ সহকারে কিন্তু পড়বা, তাহলেই তোমরা এটা পেয়ে যাবা। এরপর দেখো আছে ফাংশন ইন এ সেন্টেন্স। 4 নম্বর কথা হচ্ছে ফাংশন ইন এ সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যে যে কাজ করতেছে সে কি হিসেবে কাজ করতেছে। সে কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে বা তার সাবজেক্টিভ অর্থ দিব, নাকি সে ভার্ব হিসেবে কাজ করতেছে, সে ভার্বের অর্থ দিব, নাকি সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সে অ্যাডজেক্টিভের অর্থ দিব, নাকি সে অন্য কোনো পার্টস অফ স্পিচ বা অন্য কোনো ফর্ম বা অন্য কোনো ডিগ্রি সেটআপে কাজ করতেছে সেটা দিয়ে দিব। এটাও কিন্তু জানাটা খুব জরুরি। না জানলে তোমাদের ওই জিনিসটা কাজ জানার পরও তোমার কাজ হবে না। যেমন 5 নম্বর যে অংশটা বলছি, ডিগ্রি অফ কম্পারিজন, মানে তুলনার যে স্তরটা আছে, তুলনার যে মাত্রাটা আছে, বিশেষ করে তোমার ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব এবং হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ, এটার কিন্তু ডিগ্রি হয়। তো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ 3 ধরনের ডিগ্রি আমরা ব্যবহার করে থাকি। সিনোনিম অ্যান্টোনিম নির্বাচনের ক্ষেত্রে ওই ডিগ্রি সেটআপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন গুড, বেটার, বেস্ট 3টে স্টেজ আছে। তো আমার একটা মনে করে দিল বিগ,
তাহলে আমার বিগ দিলে কিন্তু আমি এইটার সিনোনিম ইউজ করব, লার্জ, বড়। কিন্তু যখন আমার বিগার দিবে তখন আমাকে লার্জ থেকে লার্জার ব্যবহার করতে হবে। যদি বিগেস্ট দেয় তখন লার্জ, লার্জার, লার্জেস্টটাকে ব্যবহার করতে হবে। এই টাইপের কিছু কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম একদম সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এর পরের যে অংশটা সেটাতে একটু আসি। তাহলে আমরা পাইলাম মোটামুটি। এরপর আছে তোমার যে টেন্সগত কিছু ক্রিয়া কৌশল আছে, শব্দ কোন কাল আছে সেটা বোঝা দরকার। যেমন ভার্বের সিনোনিম বা অ্যান্টোনিম টেন্স অনুযায়ী বদলে যেতে পারে। এর একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। এই এক্সাম্পলটা তোমরা এখানে নিলেই বুঝতে পারবা। গো হচ্ছে প্রেজেন্ট, তাহলে এর সিনোনিম হচ্ছে মুভ দেয়া যেতে পারে। কিন্তু ওয়েন্ট হচ্ছে পাস্ট, তখন কিন্তু আর তুমি চাইলে ওয়েন্ট মানে তো পাস্ট বা চলে গিয়েছে, তাহলে এইটার যে সিনোনিম সেটা তো মুভি দিলে হয়, তাহলে মুভ দেই না। যখন তোমার এই প্রশ্নে গো দেয়া থাকবে, গো দেয়া থাকবে, তখন তুমি এটাকে তুমি চাইলে মুভ ব্যবহার করতে পারো। কিন্তু ওয়েন্ট এটা কিন্তু গো এর পাস্ট ফর্ম, তাহলে মুভের পাস্ট ফর্ম মুভড ব্যবহার করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই একটা বোঝার বিষয়। অনেকেই আছে শুধুমাত্র এই অর্থগত দিক থেকে সিনোনিম লিখেই চলে যাবে, যার কারণে সে অর্থ ঠিক লিখলেও তার মার্কটা ক্যারি করবে না। এর পিছনে কারণ সে অন্য যে আরো অনেকগুলো বিষয় আছে এগুলোর প্রতি সে জানে না। এটা না জানার পেছনে আরেকটা কারণ আছে। আমরা টিচার যারা এটাকে দেই বা যারা এটাকে পড়াই, তারা শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম বলতে মুখস্থের একটা ভান্ডার এই হিসেবেই বুঝি, বিধায় কিন্তু মুখস্থটাই করাই। আর অতিরিক্ত যে অনেক কিছু বিষয়ের উপর দিকে নজর দিতে হবে, এই নজরদারিটা আমাদের থাকে না। বিধায় দায়টা অনেকাংশে আমাদের উপরে এসে পড়ে, কিন্তু স্টুডেন্ট এটাকে মানে মার ফল করে। বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্টুডেন্ট, প্রত্যন্ত অঞ্চলের যে স্টুডেন্ট গুলো আছে, তারা একটা খুব ভালো টিচারের সাপোর্ট না পাওয়ার কারণে, বা এটার কি হতে পারে, এর ত্রুটি বিচ্যুতি কি হতে পারে, বা আমি যে পারলাম এই টপিকসটাকে কেনই বা এইচএসসি তে নিয়ে আসছে, এটা তো ক্লাস 1-2 বছর পড়াশোনা, শব্দের অর্থ মুখস্থ করা, আমার ক্লাসেই বা কেন দিয়েছে। এটার পেছনে অনেকগুলো লজিক এবং অনেকগুলো কারণ আছে। সেটা না জেনে আমরা যখন কাজ করতে যাই তখন ভুল করে বসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি যে আমার যে আহ্বান সেটা হচ্ছে, আমি এখানে খুব বেশি না, মাত্র মাত্র মনে হয় কয়টা, 6 থেকে 7টা আইটেম, সর্বোচ্চ হচ্ছে 9টা। এই 9টা আইটেম আমি তোমাদেরকে শুধুমাত্র কথা বলেছি। এই আইটেম যে কয়টা কথা বলেছি সেই কয়টা আইটেমকে তোমরা একটু খালি মনোযোগ দিয়ে বুঝবা। দেখবা সিনোনিম অ্যান্টোনিম খুবই সহজ, খুবই সহজ, বিলিভ মি খুবই সহজ। যেমন আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি, তার মধ্যে প্রথমটা ছিল কি মিনিং, তারপরটা ছিল পার্টস অফ স্পিচ। প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হচ্ছে মিনিং, তারপরটা ছিল কি, সরি, প্রথমটা ছিল হচ্ছে মিনিং। মিনিং এর পর পড়তে হবে হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ফ্রেজাল স্ট্রাকচার, এরপর হচ্ছে ফাংশন ইন এ সেন্টেন্স, এরপর ডিগ্রি অফ কম্পারিজন। তো ডিগ্রি অফ কম্পারিজনের পর আমাদের আরেকটা কিছু বলার ছিল, সেটা হচ্ছে যে টেন্সগত কিছু বিষয়ের দিকে অবশ্যই নজরদারি করতে হবে তোমাদেরকে। টেন্স যখন হয়ে যাবে তখন আমাদের দেখতে হবে যে এটা কোন ভয়েসের আছে। ভয়েস আর স্ট্রাকচারটাও লক্ষ্য রাখতে হবে। ভয়েসগত যে স্ট্রাকচারটা, সেটার উপর নির্ভর করে কিন্তু অনেকাংশেই অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে বের করা সহজ, বা তুমি বের করছো এটাকে আরো সহজ দেওয়া সম্ভব। যেমন অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ফর্মটা হয়, যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর না করলে সেটা হচ্ছে প্যাসিভ, এটা কমন কথা। কিন্তু তোমার অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে ভার্বের যে কোনো গঠন হতে পারে, শুধুমাত্র প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে বিভার প্লাস ভি3 হবে, এটা একটু মাথায় রাখিও। এরপরে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ওই যে সেন্টেন্সটা ব্যবহার করছে তার মুড। এজন্য তোমাকে চাইলে কিন্তু একটা কথা বলতে পারতো পরীক্ষক, আমি একটু তোমাকে শেয়ার করবো নিচের দিকে যাওয়ার জন্য। যেমন এই যে পার্টটা আছে দেখো, আমাকে পরীক্ষক চাইলেই যে প্রশ্নটা করতে পারতো, এখানে এবিসিডি দেওয়া আছে, এই এবিসিডি থেকে প্রশ্নটা করতে পারতো। এই হচ্ছে অল, বি হচ্ছে ড্রিম, এর সিনোনিম লেখো, এর অ্যান্টোনিম লেখো। কিন্তু তারপরও পরীক্ষক কেন এই প্যাসেজটাকে এখানে অ্যাডজাস্ট করেছে? কেউ কি এর উত্তর দিতে পারবা? তোমরা যারা এখানে আছো সবাই, তোমাদের কাছে আমার প্রশ্ন, জাতির কাছে আমার প্রশ্ন, যে একজন টিচার যদি চায়, তাহলে এই তো এবিসিডি যেটা দিয়েছে সেটাই তো তার প্রশ্ন হওয়া দরকার, বা প্রশ্ন হয়েছে। তো কিন্তু তারপরও কেন এই জায়গাটা এই প্যাসেজটা দিয়েছে? এই প্যাসেজটা দেওয়ার আসলে অর্থ কি? কেন এই প্যাসেজটা দিল পরীক্ষায়? কেউ কি বলতে পারবা? আর এখানে টেন্সের আছে, ভয়েস, ডিগ্রি, সেন্টেন্স, এগুলো সব অ্যাডজাস্ট করছে ওই প্যাসেজে। জি। সেই কিন্তু অনুযায়ী এগুলো পরিবর্তন করতে হবে নিচের গুলা। এক্স্যাক্টলি সৌরভ, থ্যাংক ইউ, তুমি ভালো কথাটাকে তুলে নিয়ে আসছো। দেখো সবই ঠিক আছে, আমরা চাইলে এই শব্দটার শুধু সিনোনিম অ্যান্টোনিম লিখতে পারি, কিন্তু সে বাক্যগত কারণে সে কোন পার্টস অফ স্পিচ এটা জানতাম না, সে কোন ফর্ম ইউজ করছে সেটা জানতাম না, তারপর হচ্ছে তার মুডটা কেমন হতো এটা জানতাম না, তার টেন্সটা কেমন হতো, ডিগ্রিগত দিকটা কেমন হতো এটা আমরা জানতাম না। আমরা আমাদের মতো ব্যবহার করতে পারতাম। ওই জিনিসটা যেন আমরা আমাদের মতো ব্যবহার না করে তাদের মতো ব্যবহার করি, এজন্যই আমাদের এই সিস্টেমটা দেয়া এবং প্যাসেজটাকে তুলে দেওয়া হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো।
এই প্যাসেজটার গুরুত্ব হচ্ছে আমার যে স্ট্রাকচার বা যে ওয়ার্ডটা দেয়া আছে সেটা কোন টাইপের, কোন ধরনের, কোন মুডের, সেই মুডটা যেন আমরা ধরে তারপর কাজ করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে সিনোনিমে অ্যান্টোনিমে আমাদের যে কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে কি আমাদের মুড। মুড মানে কি বলতো? মুড মানে হচ্ছে ক্রিয়ার ধরন। ক্রিয়ার ধরন মানে সে কিভাবে কাজ করবে, এই মুডটা নিশ্চিত করতে হবে। তাহলে মুডটা ইম্পারেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, এক্সক্লামেটরি হতে পারে, এইগুলো হচ্ছে বাক্যগত মুড, ঠিক আছে? আবার ভার্বের কিছু মুড আছে, সে কি হিসেবে ব্যবহার হতে পারে বাক্যে, এটা কনটেক্সট সেনসিটিভ হতে হয়। এবং সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে। এরপরে আসো প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা বলতে কি, উনি যে বিষয়টা বা প্রশ্নকর্তা যে বিষয়টা যেভাবে তুলে ধরতে চাচ্ছে, আমি সিনোনিম ব্যবহার করার সময় সেটা সেই হিসেবে আসতেছি কিনা, এই লেভেলটা বুঝতে হবে। এইটা একটু কমপ্লেক্স কথাটা বোঝা, আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। তোমরা একটু বলো তো, হার্ড শব্দের অর্থ কি? হার্ড শব্দের অর্থ কি? কেউ একজন বলো, হার্ড শব্দের অর্থ কি? কঠিন। হ্যাঁ, হার্ড শব্দের কঠিন। অর্থ কঠিন। এখন দেখো, আমি যদি বলি যে হার্ড শব্দের অর্থ কঠিন, হার্ড শব্দের আরো একটা হচ্ছে কঠোর। হার্ড শব্দের আরেকটা অর্থ হচ্ছে কষ্ট করে, মানে হার্ডলি ইনকাম আছে না, খুব কষ্ট করে ইনকাম করে। এখন দেখো, হার্ড শব্দের সিনোনিমটা তুমি কি বসাবা? টাফ বসাবা, স্ট্রিক্ট বসাবা, নাকি ডিলিজেন্টলি বসাবা? তার মানে তুমি দেখো যে কনটেক্সটের প্রাসঙ্গিকতা কি। যদি এটা বুঝায় যে আসলে কাজটা কঠিন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বলো দেখি, টাফ মানে কাজটা কঠিন, টাফ সহজে করা যায় না, মানে কষ্ট করে করতে হয়। কিন্তু কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু, কোনো একটা অবজেক্ট যখন সে স্ট্রিক্ট হয়ে যায়, কঠোর হয়ে যায়, তখন সেক্ষেত্রে হার্ডের বিপরীত, হার্ডের অ্যান্টোনিমটা হয় কি বলো দেখি, হার্ডের সিনোনিমটা হয় কি, স্ট্রিক্ট। রাইট? তাহলে হার্ড মানে যদি কোনো কাজ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে টাফ হতে পারে। কোনো বস্তু বা কোনো বিষয় এটা কঠিন, সেক্ষেত্রে স্ট্রিক্ট হতে পারে। আবার কোনো একটা কাজ কঠিন করে অনেক কষ্টে, ঠিক আছে, অনেক ধৈর্য সহকারে নিয়ে করতে হয়, সেগুলো হচ্ছে ডিলাইজেন্টলি। তার মানে একটাই শব্দ, তো বাক্যে এটার প্রাসঙ্গিকতাটা কি বা কি হিসেবে আসছে? সে কি কঠিন কোনো কাজ হিসেবে আসতেছে, কঠিন কোনো বস্তু হিসেবে আসতেছে, নাকি কঠোর ভাবে কোনো কিছু ইনকাম করাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে তোমার ওই প্যাসেজের প্রাসঙ্গিকতা। এটার উপর বিশেষ গুরুত্ব দিতে হয়। তোমরা যারা মোটামুটি ইংলিশ একটু কম বোঝো, তারা হয়তো আমার প্রতি খুবই ফেড আপ হয়ে যাচ্ছ, যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম লিখলেই তো হয়, তাহলে আপনার এত ফাংশন কেন বা এত কিছু টানতে হবে কেন? তো তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, শোনো বোন, তুমি তো ঠিকভাবে দাগাবা, ঠিক আছে, কিন্তু তোমারটা এটা সঠিক হওয়া জরুরি। এবং তুমি আজকে আমার যদি এই কাজটা শেখো, তাহলে টুডে আর টুমরো তোমার মনে পড়বে যে আমি অমুক ভাইয়ের কাছে কিছু শিখেছিলাম এবং সেটা আমার কাজে লাগছে। কিন্তু আজকে যদি তোমাকে আমি ধোঁকাবাজি করে বকিচুকি শিক্ষা দিয়ে চলে যাই, টুডে আর টুমরো তুমি কিন্তু একদিন একটা জায়গায় গিয়ে হলেও, কোনো শিক্ষকের কাছে হলেও তুমি শিখবা। আজকে তুমি আছো ইন্টারমিডিয়েটে, অনার্সে উঠলে কিন্তু তোমার জ্ঞানের লেভেলটা বেড়ে যাবে। তখন তুমি গিয়ে দেখবা আমার চেয়ে অনেক বাঘা বাঘা টিচারের সান্নিধ্য পেয়েছো। তখন তোমার কাছে মনে হবে, ওরে আল্লাহ, ছাত্র এই জায়গাটা আমাকে ধোঁকা দিয়ে শিখাইছে। হায় হায়, এটা তো বলে নাই। একই ওয়ার্ড আবার ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, এটা তো আমি জানতাম না। আরে, আমার সময় নষ্ট করছে, আমার অর্থ নষ্ট করছে, আমার প্রচেষ্টা নষ্ট করছে। এই জন্য আমি বলতেছি যে প্রত্যেকটা জিনিসের শেখার কতগুলো মাত্রা থাকে, অবশ্যই সেটা সেই হিসেবেই শিখতে হবে। তাহলে আমরা কয়টা জিনিস আলোচনা করলাম, কেউ একজন বলতে পারবা? কয়টা জিনিস আলোচনা করলাম? আলোচনা করলাম কয়টা জিনিস, কেউ বলতে পারবা? আলোচনা করেছি মোট 9টা জিনিস। 9টা। এটা হচ্ছে মিনিং, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ফ্রেজাল স্ট্রাকচার, ইডিয়মস অথবা কালেকশন, কো লোকেশন বলি এটাকে। এরপর হচ্ছে তোমার হচ্ছে ফাংশন ইন এ সেন্টেন্স, ডিগ্রি অফ কম্পারিজন, টেন্সগত বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে তোমার ভয়েস, ভয়েসের পর হচ্ছে মুড, মুডের পর হচ্ছে কি বলো দেখি, কনটেক্সট। আর কনটেক্সটের পর হচ্ছে কি, আমরা এবার আসবো কিছু বোনাস টিপস আছে। বোনাস টিপস কেমন? মনে কোনো কোনো শব্দের অর্থ তুমি কাজ করতে গিয়ে ওই বিষয়টা সঠিকভাবে সিনোনিম অ্যান্টোনিম তোমার মনে নাই, কিন্তু তার বিপরীত শব্দটা মনে আসছে, তখন সেইটা থেকে তুমি একটু সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করলেই তার সিনোনিমটা অথবা অ্যান্টোনিমটা বের করতে পারো। যেমন মনে করো হ্যাপি, হ্যাপি মানে খুশি, আমাদের কাছে খুশি আছে না? খুশি আছে। তো এখন এই হ্যাপি, এটারে তুমি যদি এখন অ্যান্টোনিম বের করো, তো হ্যাপি মানে খুশি, এটার যেটা সিনোনিম অ্যান্টোনিম আছে স্যাড, এটা তোমার মনে নাই, ওই মুহূর্তে তোমার এটা করার উপায় কি? তখন তুমি হ্যাপির বিপরীত আনহ্যাপি লাগাই দিবা, হয়ে যাবে। এখন মনে করো কোনো কারণে তোমার হ্যাপির একটা সিনোনিম চাওয়া হয়েছে, হ্যাপির একটা সিনোনিম চাওয়া হয়েছে, কিন্তু তোমার আহ এইটার সিনোনিমটা মনে নাই, কিন্তু এর অ্যান্টোনিমটা মনে আছে স্যাড, ঠিক আছে?
তখন তুমি ওই স্যাডের অ্যান্টোনিম লিখেও তুমি হ্যাপির কাজটা করে ফেলতে পারো। এইটা হচ্ছে তোমার এখানে বোনাস টিপস, এবং এই জিনিসটা ট্রিক্সটা মাথায় রাখতে হবে। তাহলে কাইন্ড মানে কি? দয়ালু। কাইন্ডের তোমার নাউন কি হবে? কাইন্ডনেস। এবং এটার অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভটা হচ্ছে কাইন্ড, দয়ালু। এটার বিপরীত শব্দ হবে আনকাইন্ড। কি হবে? আনকাইন্ড। আমার এই 9টা টপিকস এবং স্পেশাল যে ট্রিক্সটা আছে, এটা বুঝছো কিনা কেউ যেন announce। ধরে নিলাম তোমরা এই কয়েকটা আইটেম খুব সুন্দর বুঝে ফেলছো, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এর পরের যে পার্ট, এটা এক্সারসাইজ পার্টে চলে যেতে যাচ্ছি। এক্সারসাইজ পার্টটা আমাদেরকে নিতে হবে একটু কষ্ট করে। সরি, হ্যাঁ এটা আমি একটু মিশাই দেই সবগুলোকে, কি কি লিখেছি এগুলো সব মিশাই দেই। এখানে একটা প্যাসেজ দিয়েছি আমি তোমাদের কাছে। প্যাসেজটা স্পষ্ট হচ্ছে কিনা আমি জানি না, তবে স্পষ্ট করে দেয়া দরকার ছিল আমার। আমি একটু মুখে বলি, তোমরা একটু শুনে নাও এবং মিলানোর চেষ্টা করো, ঠিক আছে? এভরিওয়ান, all of us know what a dream is. আমরা প্রত্যেকেই জানি স্বপ্ন আসলে কি। স্যার অল্প একটু জুম করেন। জুম করে দিব? ঠিক আছে না? এ, বেশি হয়ে গেল। আচ্ছা, বেশি হোক, আমরা টেনে ধরে কাজ করতে পারবো, নো প্রবলেম। তাহলে আমরা একটু নেই। অল অল অফ আস অল অফ আস নো দ্যাট হোয়াট ইজ ড্রিম মানে কি? স্বপ্ন আসলে কি? জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। সাধারণত আমরা স্বপ্ন কখন দেখি? ঘুমের মধ্যে দিয়ে দেখি। এই ড্রিম নিয়ে আমি একটা বড় একটা প্যারা পড়ছিলাম না এর আগে? জি, এর একটা বড় ক্লাস প্যারা ছিলাম 6। আমি এর আগে, ঠিক আছে। ড্রিম নিয়ে একটা লম্বা প্যারা পড়া হয়েছিল আমাদের। ড্রিমস মে অ্যাপিয়ার টু বি এ শর্ট অর লং লং লাস্টিং, মানে ড্রিমটা অনেক স্বপ্ন হতে, অনেক বড় হতে পারে, অনেক ছোটও হতে পারে। এরপর এরপর বলছিলাম যে সাম থিংস বা সামটাইমস উই সে আই ড্রিমড ফর দ্য হোল নাইট। মাঝে মাঝে স্বপ্ন এমনও হতে পারে আমরা সারা রাত যাবত দেখছি। বাট সো উই রিয়েলি ড্রাম ফর দ্য হোল নাইট, ঠিক আছে। আমরা মূলত পুরো রাত যাবত যে স্বপ্নটা দেখে থাকি, ঠিক আছে। আমরা এটা কি পুরো রাতেই যা স্বপ্ন দেখে থাকি, এটা প্রশ্ন করছে। সাম ড্রিমস সাম ড্রিমস আর সুইট আর রোমান্টিক, সাম আর হরিবল। মানে কিছু স্বপ্ন আছে তোমার হচ্ছে রোমান্টিক, আর কিছু আছে অহেতুক, যেটা আসলে ভালোই লাগে নাই, ঠিক আছে। হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা খুব মারাত্মক খারাপ কিছু স্বপ্ন দেখে থাকি, উই কল ইট এ নাইট মেয়ার, তখন এটাকে আমরা দুঃস্বপ্ন বলে থাকি। তাহলে নাইট মেয়ার মানে কি, কে বলতে পারবা? নাইট মেয়ার মানে কি? নাইট মেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন। জি, নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন। নাইটমেয়ার মাঝে মাঝে প্যারাগ্রাফে আসে। এবার আসো, এখান থেকে কি কি শব্দ শব্দ আছে। আচ্ছা, সবাইকে বলতে হবে আমি এর অর্থ জানি কিনা। যারা যারা যেটা জানি না খাতায় সুন্দর মতো টুকে নিবা, আমি বলে দিব, ঠিক আছে? রেডি সবাই? জি স্যার। খাতা কলম নিয়ে বসছো সবাই? এই তানাসা দিয়ে খাতা, জি। জি। খাতা কলম নিয়ে বসতে হবে, ইয়ার ঠিক আছে? খাতা কলম আছে বলে। হ্যাঁ। যেমন প্রথম যে শব্দটা আছে, এই শব্দটা আছে অল। আচ্ছা, অল শব্দের অর্থ কি? অল মানে কি আসলে? অল মানে কি? সব। অল মানে হচ্ছে সব। এখন বলো, অল মানে যে সবাই, এর কি লিখতে বলছে এখানে? অ্যান্টোনিম। আদৌ উপরের বাক্যটাতে অল মানে সব কি না আগে বোঝো। অল অফ আস মানে আমাদের সবাই, সবাই। নো দ্যাট, নো হোয়াট, মানে এই বাক্যটাতে বলতেছে অল মানে তো সব, আর এইটার অ্যান্টোনিম হওয়ার কথা ছিল হচ্ছে নো। নো মানে হচ্ছে না, অথবা নট, নট মানে হচ্ছে নয়। কিন্তু একটা মজার বিষয় দেখো, বাক্যটাতে প্রাসঙ্গিকতা কি টানতেছে আমি তোমাকে একটু ক্লিয়ার করি। বিলিভ মি, তুমি এখানকার মোটামুটি 10টা বা 12টা যতটা থাকবে, আমি মনে করি 14টা মনে হয় থাকবে, 14টার কমপক্ষে 12টা সিনোনিম তুমি করতে পারবা, সিনোনিম অ্যান্টোনিম করতে পারবা। হয়তো দুই একটা তোমার অর্থের কারণে না হতে পারে, বা তোমার কাছে কমন পড়েনি এই জন্য নাও হতে পারে, কিন্তু নিশ্চিত 12টা সিনোনিম অ্যান্টোনিম থাকবে যদি তুমি আমার সাথে সবগুলো প্র্যাকটিস করে করে আগাও, ঠিক আছে ইনশাল্লাহ। আমি এটা একদম কমন দিতে পারি, পিওর কমন দিয়ে দিব, ঠিক আছে, কোনো ভুল নাই। অল, অল মানে সবাই যেটা লিখবো, অল মানে তো সব। তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে হয় নো না হলে নট, এটা দেওয়ার কথা। কিন্তু এই জায়গাটায় সেটা হবে না। আমরা যারা নো অথবা নট দিব, তাদের কিছুই হবে না, কারণ
এই বাক্যে অল মানে সব না, আহ, এই বাক্যে অল মানে হচ্ছে সবাই, ঠিক আছে? তাহলে অল অফ আজ মানে কি? অল অফ আজ অ্যাডভার্ব। মানে আমাদের মধ্যে সবাই। তাহলে এইখানে এই সবাইটা হচ্ছে এখানে একটা নাউন বোধক বা সাবজেক্ট বোধক। তাহলে এর প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সিটা কি টানবে? এখানে হবে নান। ব্যক্তিগত বা তোমার হচ্ছে সাবজেক্টিভ একটা এখানে প্রিপোজিশন হবে নান। আর নান মানে হচ্ছে কি কেহই না। তাহলে অল অফ মাস মানে কি হচ্ছে আমরা সবাই, কিন্তু নান মানে হচ্ছে কি কেহই না। তাহলে এর অ্যান্টোনিম কি হবে সবাই বলো? নান। যারা এখনো ক্লাস জয়েন করেনি এরা হচ্ছে কপাল পড়া কম বক্তা। এদেরকে কেমনে বুঝাবো যে একটা ফিজিক্যাল ক্লাসে যতটুকু দেয়া যায় হয়তো তোমরা আমাকে দেখতে পাও শুধু, কিন্তু আমার মোটিভটা তো তোমরা দেখছো। তো এখানে তোমার তার চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব, তো কেন তোমরা এটা নেও না? ওকে, আসো, তাদের কপাল খারাপ। এবার আসো ড্রিম। ড্রিম মানে কি আসলে? ড্রিম মানে স্বপ্ন। তো এখানে বলছে হোয়াট এ ড্রিম ইজ, তাহলে ড্রিম মানে এখানে স্বপ্ন। ড্রিমটা কোন পার্টস অফ স্পিচ? ড্রিমটা কিন্তু এখানে একটা নাউন। সো এ হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে নাউন। তো এই বাক্যটাকে যদি আমি এখন একটু সিনোনিমে নিয়ে যাই শব্দটাকে, তাহলে ড্রিমের সিনোনিম কি আছে? ড্রিমের সিনোনিম হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে একটা সহজ শব্দ পাওয়া যায় ফ্যান্টাসি। ফ্যান্টাসি শব্দ হচ্ছে কল্পনা, এবং ফ্যান্টাসি শব্দটা হচ্ছে নাউন। So আমরা সিনোনিমের জায়গায় নাউনটাকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ইমাজিনেশন। ইমাজিন দেওয়া যায়। হ্যাঁ, ইমাজিন দেওয়া যায়, কিন্তু ইমাজিন দেওয়া যাবে না। ইমাজিন মানে হচ্ছে কল্পনা, কল্পনা করা। ইমাজিনেশন। নাউন দেওয়া যায়, ঠিক আছে? নাউন বানাইতে হবে। এই তো ধীরে ধীরে বের হয়ে আসতেছে তো। কে বলছে তোমরা পারো না? এইখানে মার্ক এটা হবে না, এটা কে কে চিন্তা করছিল কত দেখি? সিনোনিম অ্যান্টোনিমে আমরা পারবো না এরকম চিন্তা ভাবনা কার ছিল? সেই ব্যক্তি আছে কান ধরে কিরা কারবা। অবশ্যই এখানে মার্ক ক্যারি করতে হবে, এবং এটা মার্ক ক্যারি করা খুবই সহজ। যারা মুখস্থ বিদ্যায় খুব কম পারে তার জন্য সহজ, যদি এখন থেকে তোমরা পড়ো। ওকে, এরপরে আসি যে এটার পর আসছে তোমার একটা আছে জেনারেলি। জেনারেলি শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? জেনারেলি, জেনারেলি শব্দের অর্থ হচ্ছে সাধারণত। সাধারণত। বাক্যটার দিকে লক্ষ্য রাখো, আমি একটু তোমাকে তাকাবো। বাক্যটার দিকে তাকালে দেখবা জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। সাধারণত আমরা স্বপ্ন দেখি রাতে। এখানে এই জেনারেলিটা পুরো বাক্যের হচ্ছে অ্যাডভার্ব। কি হচ্ছে বলো দেখি? অ্যাডভার্ব। এর অ্যাডভার্ব। অ্যান্টোনিম, অ্যান্টোনিম চাইছে। তো জেনারেলি মানে হচ্ছে সাধারণত। এর অ্যান্টোনিম তাহলে কি হতে পারে? এর অ্যান্টোনিম তোমরা দুই ভাবে দিতে পারবা, ঠিক আছে? যদি ফ্রেজাল দাও তাহলে নট নরমালি, আর যদি ফ্রেজাল না দাও তাহলে তোমার ক্ষেত্রে এটার মানে ওই যে একটা ইয়ে বলছিল, মৌসুমী বলছিল যে এক্সট্রা অর্ডিনারি মানে বিশেষ ভাবে, স্পেশালি বিশেষত, ঠিক আছে? তাহলে জেনারেলি মানে হচ্ছে সাধারণত, অকেশনাল। স্পেশালি মানে হচ্ছে কি প্রধানত। আর এটা দেওয়া যেতে পারে অকেজনালি। অকেজনালি মানে হচ্ছে কোনো আনুষ্ঠানিক ভাবে, ঠিক আছে? এটা মানে সাধারণত, আর এটা মানে হচ্ছে কি কোনো আনুষ্ঠানিক ভাবে, ঠিক আছে? অকেজনালি। এরকম বিশেষ বিশেষ করে টার্ম আছে, তোমাকে কিন্তু বুঝতে হবে যেখানে কোনটা ব্যবহার করা যাবে। আর শুধু অ্যাডভার্ব হলেই ব্যবহার করা যাবে বিষয়টা এমন না। ওকে, তারপরে আসি কি আছে দেখো। এপিয়ার। এপিয়ার শব্দের অর্থ কি? এপিয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার প্রতীয়মান হওয়া, সামনে ভেসে আসা। ড্রিমস মে বি এপিয়ার টু বি দেখা। শর্ট, মানে স্বপ্নটা হতে পারে আমাদের কাছে কেমন মনে হয়, এটা হতে পারে প্রতীয়মান, হতে পারে একটা বড় লম্বা হিসেবে, অথবা সেটা ছোট্ট স্বপ্ন হিসেবে। কিন্তু এইটার এখন অ্যান্টোনিমস আছে। আচ্ছা বল, এপিয়ার মানে কি বললাম? প্রতীয়মান হওয়া। যারা জানো না লিখে নিবা সাথে সাথেই। এই প্রতীয়মান হওয়ার বিপরীত শব্দ আবার কি হতে পারে? বিপরীত শব্দটাকে দেখো, আমরা যদি এটার বিপরীত শব্দ না পাই, প্রতীয়মান হওয়া, এর ডিসঅ্যাপিয়ার। এর বিপরীত শব্দ হচ্ছে হারিয়ে যাওয়া, ঠিক আছে? মিনিমাইজ হয়ে যাওয়া। কিন্তু এটা মনে করো কোনো কারণ না পাইলাম, তখন তার সামনে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে দিব, ডিজ। তাহলে এপিয়ার, ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। বুঝছো? হ্যাঁ, বুঝে কাজ করবা। আচ্ছা, এরপর আছে তোমার স্লিপ। স্লিপের অ্যান্টোনিম, ঠিক আছে? দেখো এখানে স্লিপটা কোথায় ব্যবহার করা হয়েছে, আগে বাক্যটা দিয়ে তাকাতে হবে, ঠিক আছে? ড্রিমস মে বি এপিয়ার শর্ট অর লং, ঠিক আছে? আর এখানে লং লাস্টিং, সামটাইমস উই মে ড্রিমস হোল নাইট, ঠিক আছে? এর মাঝে কি স্লিপ কথাটা ছিল? দেখো তো বাক্যটার দিকে তাকাও তো। আমি একটু ছোট করে দেই, স্লিপ কথাটা কোথাও ছিল কিনা। হ্যাঁ, আচ্ছা, এই যে ডিউরিং আওয়ার স্লিপ, ড্রিমস ডিউরিং আওয়ার স্লিপ। আচ্ছা, এই স্লিপটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে বলো দেখি তোমরা? স্লিপটা কোন পার্টস অফ স্পিচ নাউন। হিসেবে করতেছে? এখানে কিন্তু নাউন হিসেবে কাজ করতেছে। নাউন। বুঝলে তোমরা নাউন হিসেবে কাজ করতেছে? এটা থিওরির নামই হচ্ছে স্যার পজিটিভ। প্যাড থিওরি। ইট পজেসিভ, এই আওয়ার হচ্ছে পজেসিভ, এরপরে একটা মাত্র শব্দ, সো সেটা কি হবে? নাউন হয়ে যাবে। কি হবে? নাউন হয়ে যাবে। তো এটা নাউন। যদি নাউন হয়, মাসুমা আক্তার ডিসপ্লেতে টাচ করতেছে,
সো প্লিজ। আচ্ছা, তাহলে সেদিক থেকে আমরা যেটা বুঝবো যে এটা নাউন। তো এখন এই স্লিপ যে নাউন, এই নাউনের একটা নাউন বোধক তোমাকে সিনোনিম বা অ্যান্টোনিম ক্যাপচার করতে হবে। এটা কি হতে পারে? আচ্ছা, তোমরা বলো দেখি স্লিপের অ্যান্টোনিম কি হতে পারে? আর স্লিপের এখানে কি চাইছে? সিনোনিম চাইছে, অ্যান্টোনিম চাইছে। স্লিপ মানে ঘুমানো, তাহলে ঘুমের বিপরীত কি? জাগে থাকা না? ঘুমের অ্যাওয়াক। বিপরীত কি? জেগে থাকা না? তাহলে এটা তোমরা কিভাবে দিবা? জি, কি অ্যাওয়াক। হ্যাঁ, কে? শোনো, অ্যাওয়াক দেওয়া, অ্যাওয়াক শব্দের অর্থ হচ্ছে জাগরিত হওয়া, বা এটার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে বাক্যে। তো এটা কি ভার্ব বানানো যাবে বা মোটেই যুক্তিযুক্ত? এটা কি নাউন ভার্ব না বানানো। স্যার, নাউন মোটেই বানাতে যুক্তিযুক্ত? হবে এওয়াক। হ্যাঁ, এওয়াক তো নাউন স্যার, এওয়াক। এ ওয়াক না, এটার নাম অ্যাওয়াক। ঠিক আছে, এই ওয়েকে এ দেওয়া, এটার নাম হচ্ছে অ্যাওয়াক। এই অ্যাওয়াক শব্দের অর্থ হচ্ছে জাগরিত হওয়া। ঠিক আছে, কিন্তু নাউন হিসেবে বসাটা গেলে বসা যায়, সেক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। কিন্তু এটার তোমরা যখন ভার্ব দিবা, আচ্ছা রাইজ মানে কি বলো তো দেখি? RAISE, রাইজ, রাইজ মানে কি? রাইজ মানে ওঠা, ওঠা। উদিত হওয়া, তাই না? তার আমি যে রেইজিং কথাটাকে ব্যবহার করে দেই, বা অ্যাওয়াক থেকে অ্যাওয়াকনেস কথাটাকে ব্যবহার করে দেই, কেমন হয়? ভাইয়া স্যার যদি ভালো গেটিং হয়। আপ দেই, হ্যাঁ, হ্যাঁ, গেটিং আপ। গেটিং আপ এটা হচ্ছে ফ্রেজাল। ঠিক আছে, ফ্রেজাল। ঠিক আছে, আর একটা দেয়া যায় কিনা দেখো তোমরা চিন্তা করে, যে ওয়েক মানে তো জেগে ওঠা, ওয়েকফুল এটা হচ্ছে জাগরিত, ওয়েকফুলনেস বানানো যায় কিনা? আচ্ছা, আর একটা বিষয় দেওয়া যায় কিনা দেখো, মানে আমি তোমাকে শেয়ার করতেছি, মানে আমার জ্ঞানটাকে শেয়ার করতেছি, তোমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করা শিখবা। স্লিপ মানে তো ঘুমে যাওয়া, ঘুম মানে হচ্ছে অসচেতনতায় থাকা। তাহলে এটাকে আমরা কনসিয়াসনেস বলতে পারি, যে সচেতনতায় থেকে আসলে দেখা। Generally, we dream during our sleep. Generally, we don't dream during our consciousness. আমাদের সচেতনতা থেকে আমরা স্বপ্ন দেখি না, যখন আমরা ঘুমে থাকি তখন স্বপ্নটাকে দেখি। এটাও দেয়া যায় কিন্তু। তো তোমরা যে কোনটা ব্যবহার করতে পারো। তো অ্যাওয়াক যে বলেছিল, কি সৌরভ বলেছিল, অ্যাওয়াকটাকে আসলে অ্যাওয়াকটা ভার্ব হিসেবে জি ব্যবহৃত, তুমি দেখো এটাকে নাউন হিসেবে কাজে লাগানো যায় কিনা। অ্যাওয়াকটা কোন হিসেবে ব্যবহৃত হয়? স্লিপ তো সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এইটার অ্যান্টোনিম হিসেবে তখন অ্যাওয়াকটাকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু স্লিপটা যখন নাউন হয়, ঘুম, তখন তার তার যখন তোমার নাউন বানাইতে হবে বা অ্যান্টোনিম বানাইতে হবে, তখন এটাকে অ্যাওয়াকফুলনেস বা ওয়েকফুলনেস অথবা কনসিয়াসনেস এরকম বানানোর চিন্তা ভাবনা করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো স্যার, শর্ট। রাইজও তো নাউন হয়। রাইট রাইট। নাউন, যদি হ্যাঁ এইটাকে ব্যবহার করা যায়। আচ্ছা দেখো, এফ এফ নাম্বারটা কি বলছে? শর্ট। শর্ট মানে কি? শর্ট মানে খাটো। ছোট বা খাটো। হ্যাঁ, এটা কি হিসেবে কাজ করতেছে এই বাক্যে? স্যার, কি লেখা যায় না। স্বপ্ন কি কখনো খাটো হয়? এখানে শর্টটা কিন্তু ছোট বা সংক্ষিপ্ত না। অর্থে বোঝানো হয়েছে। তাহলে শর্ট সিনোনিমটা আসবে কি? শর্টের জি, সিনোনিমটা কি হবে? এটা চাইলেই কিন্তু তোমার শর্টটা স্মল হতে পারে না। ঠিক আছে, সামারি। স্মল হতে পারে না, স্মল মানে ছোট, ছোট হতে পারে না। সামারি। এটা সামারি বা ফ্লিটিং, মনিটারি, মোমেন্টারি, মানে কিছু সময়ের জন্য, লিটল। অথবা হতে পারে লিটল। ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। ঠিক আছে, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ব্রিফ হতে পারে। লিটল। লিটল হতে পারে না। লিটল মানে হচ্ছে অল্প, এটা হতে পারে। আচ্ছা, এরপর দেখো দেওয়া আছে জি নাম্বারে লং। লং এর কি চাইছে? সিনোনিম। তাহলে শর্টেরও সিনোনিম চাইছে, লং এর সিনোনিম চাইছে। লং এর সিনোনিম কি হতে পারে? লং, হাইট। লং অনেক দীর্ঘ, লম্বা, তাই না? টল। লেংথ থেকে লেংদি ডিপ হতে পারে। হতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, ডিপ। ডি ডাবল পি। বি ডাবল ও, আর একটু বলো। ভাইয়া লং এর সিনোনিম ডিপ হইতে পারে না? ডি ডাবল পি। হ্যাঁ, DEEP, ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর, হ্যাঁ এটা হতে পারে। আর এখানে ওই লং লাস্টিং বা স্বপ্নটাই গভীর স্বপ্ন বা গভীর ঘুমের মধ্যে দেখানো বোঝানো হয়েছে, তাই এটা ডিপও হতে পারে। তাহলে একটা বিষয় সিরিয়াসলি নাও, আমি তোমাদের এখানে এই প্যাসেজটাকে দেওয়ার জন্য আমি 2 থেকে 3টা হয়তো অতিরিক্ত শব্দ ব্যবহার করে ফেলবো কোথাও কোথাও। এর অর্থ কিন্তু এই না যে আমি যে 2-3টা দিয়েছি তোমাকে ওই 2-3টাই ব্যবহার করতে হবে। তোমাকে আমার মতো করে
আরো ব্যবহার করতে হবে বা আরো নতুন শব্দ নিয়ে আসতে হবে যেন ওটা এর সাথে প্রাসঙ্গিকতা রাখে। আবার এইটা আবার ভাবিও না যে স্যার যা দিয়েছে স্যার তো বলছিল যে এটা বাদ দিয়ে বাকিগুলো দাও, তার মানে এইটা ছাড়া আর কোনোগুলো খুঁজতে হবে। বিষয়টা এরকম না। তুমি পড়বা আমার শিটের মতো, কিন্তু উত্তর দেওয়ার সময় যদি শিট থেকে কমন পড়লো বা মনে থাকলো তা তো ভালো, আর যদি না থাকে তাহলে তোমার মতো করে তুমি দেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? ওকে, তাহলে লং মানে কি নিতে পারি আমরা? লং মানে নিতে পারি লেংথি, ডিপ, তারপর হচ্ছে তোমার কি এটাকে বলছে এক্সটেন্ডেড, ঠিক আছে, এরকম নিতে পারি। তবে এইখানে লংটা একটা জি মজার বিষয় কি জানো? এই লংটা মানে আছে দীর্ঘ, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ হিসেবে নিতে হবে। লেংথ মানে দৈর্ঘ্য, এটা থেকে নিতে হবে লেংদি, হ্যাঁ। এক্সটেন্ড মানে আছে বাড়ানো, লেন্দি এক্সটেন্ড টল মানে আছে টল নিতে বর্ধিত। পারি না? ডিপ মানে আছে গভীর, এটা কিন্তু নাউন, ডি ডাবল ই পি, ডিপ, ডিপ মানে আছে গভীর, হ্যাঁ, এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজে লাগাইতে হবে। জি ভাই বলো। কিন্তু স্যার টল তো নিতে পারি, টল অ্যাডজেক্টিভ। টল তো লম্বা, লম্বা। এটা লম্বা নেওয়া যাবে না, কারণ এটা যেটা সাইজে বোঝানো যায় লম্বা খাটো সেইটাকে টল, টল আর ইয়ে তোমার হচ্ছে ইয়ে ব্যবহৃত হয়, ঠিক আছে। টলটা ও, নিও না। এটা একটা মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, তো অ্যাবস্ট্রাক্ট মাপকাঠি লাগবে, অ্যাবস্ট্রাক্ট মাপকাঠি লাগবে, হ্যাঁ। আচ্ছা, এবার সামটাইমস। সামটাইমস মানে কি? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। সামটাইমস মানে কি? মাঝে মাঝে। এটার অ্যান্টোনিম মাঝে চেয়ে, অ্যান্টোনিম কি হবে? এই সামটাইমস মানে যদি অলওয়েজ। মাঝে মাঝে হয়, একটু আমি তোমাকে অলওয়েজ। সাম মানে কিছু, টাইম মানে সময়। যদি সাম আর টাইম আলাদা হয় তাহলে এর অর্থ হয় সাম টাইম মানে কিছু সময়। কিন্তু যদি সাম এবং টাইম একসাথে থাকে, সাম টাইম, এই সাম টাইম মানে আছে কিছু মুহূর্ত, মোমেন্ট। সাম টাইমের পর যখন এজ যুক্ত হবে সামটাইমস, এটার অর্থ আর মোমেন্ট বা কিছু সময় না, এটার অর্থ হয় মাঝে মাঝে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। তো আমি এটার অ্যান্টোনিম হিসেবে কি বলতে পারি না, সব সময় বা প্রায়ই বা বারবার, এরকম এট শব্দগুলো টাইমস। ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো এইটা অ্যাট টাইমস এট মানে তো টাইমস মাঝে মাঝে। অকেশনালি। হ্যাঁ হ্যাঁ, অ্যাট টাইমস মানে কি? অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সময়ে সময়ে। তাহলে ওইটা ও, কিন্তু সামটাইমস, অ্যান্টনি। ঠিক আছে। আমরা ব্যবহার করতে পারি অফেন। অফেন মানে হচ্ছে প্রায়ই। অফেন মানে কি ব্যবহার করতে পারি? প্রায়ই। জি। আবার ব্যবহার করতে ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানেও কিন্তু মাঝে মাঝে, ঠিক আছে। আবার এটা বলতে পারি যে অল টাইম। সামটাইমস বলছে মাঝে মাঝে, অল টাইম মানে কি সব সময়, ঠিক আছে। আমরা এভরি মোমেন্ট কথাটাকে উল্লেখ করতে পারি। এভরি মোমেন্ট মানে কি? মানে সব সময়। তবে এভরি মোমেন্টটা দুইটা আলাদা শব্দ, ফ্রেজ হয়ে যায়, তাই নিতে পারবো না বা নেওয়া উচিত না আগে এট ফার্স্ট যদি শব্দ না পাই। অফেন একটা বা শব্দ দিয়ে শেষে এটা নিতে পারি। ফ্রিকুয়েন্টলি এটা একটা শব্দ দিয়ে শেষে এটা নিতে পারি। এ ধরনের কিছু বিষয় বা আশয় বিষয় আছে যেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং খুবই সহজ হবে, ঠিক আছে। এরপর চলে আসো আমরা নাইট নিয়ে কথা বলি। নাইট মানে হচ্ছে কি? রাত। নাইটের সিনোনিম, ঠিক আছে। নাইট মানে রাত, এর সিনোনিম কে জানো তোমরা? ডার্ক, অন্ধকার। নাইট মানে অন্ধকার, অন্ধকার মানে রাত না। ও, তাহলে ইভিনিং, সন্ধ্যা। একটা কূপের মধ্যে, কূপ, কূপ হলেই কি সেটা অন্ধকার হয়ে যায়? কূপ হলে কি রাত হয়ে যায়? না। কূপের ভেতর অন্ধকার থাকতে পারে কিন্তু রাত নয়। তাহলে শোনো, স্যার ইভিনিং। রাত, এই নাইট কথাটা এখানে তারা যে হিসেবে ব্যবহৃত হচ্ছে যে ঘুমের একটা ঘুমের একটা মুহূর্ত, ঠিক আছে। আমরা এটাকে বলতে পারি বেড টাইম, হতে পারে নাইট টাইম তাহলে নাইট, বা নাইট নাইট টাইম। টাইম। জি, নাইট এটা টাইম, হচ্ছে, জি স্যার। জি এটা হচ্ছে এখানকার সিনোনিমাস শব্দ। যে নাম্বারটাতে যেটা বলা হয়েছে, যে নাম্বারটাতে বলা হয়েছে কি, যে নাম্বারটাতে বলা হয়েছে রিয়েলি। রিয়েলি শব্দের অর্থ কি? সত্যি। রিয়েলি শব্দের সত্যি, তাহলে এর সিনোনিম কি হতে সত্য। পারে? তানহা কথা কর না কেন? ট্রুলি। খুশি? মাসুমা আক্তার, তোমরা কি শুধু শুনতেছো? কথা বলো। স্যার, হ্যাঁ, কথা বলতে হবে তো। তুমি ভুল বলো, আমি ভুলটা শিখি তোমার কাছে, ভালোটা শিখাই যাই। কিন্তু তুমি কথা না বলে তোমাকে শিখানোর স্কোপ পাইলাম কই আমি, বলো। স্কোপ পাইতে হবে আমাকে, হ্যাঁ, কারণ তোমাকে জি শেখানোর স্যার। জন্য তো আমি এখানে দাঁড় হয়েছি। তাহলে আমরা যেটা বুঝলাম, রিয়েলি, রিয়েলি শব্দের অর্থ কি? রিয়েলি শব্দের অর্থ হচ্ছে সত্যি। এটা কেমন ভাবে বলা যায়? অ্যাকচুয়ালি। কি বলা যায়? অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি। সত্যি, ঠিক আছে। বা ট্রুলি। ট্রুলি মানে কি? সত্যি। ট্রুলি। রোমান্টিক। অনেস্টলি। রোমান্টিকের অ্যান্টোনিম বলো, কে নাম্বারটা বলো, কে নাম্বার? কে নাম্বার হচ্ছে রোমান্টিক। আনরোমান্টিক। আনরোমান্টিক। রোমান্টিকের অ্যান্টোনিম কি? রোমান্টিকের অ্যান্টোনিম হচ্ছে আনরোমান্টিক, হ্যাঁ। রোমান্টিকের আরেকটা অ্যান্টোনিম বলা যায়, যেমন হচ্ছে তোমার হচ্ছে এটা কি বলা হয়? হ্যাসলিং বলা হয়। হ্যাসলিং বা হ্যাসেল, হ্যাসেল, হ্যাসেল ফ্রি বলা যাবে না। হ্যাসেলনেস মানে হচ্ছে এটাকে, এটা এটা কি বলে এটাকে? ওর প্রতি খুব বিরক্তিকর, বোর্ড, এটার নাম হচ্ছে তোমার অ্যান্টোনিম।
তবে রোমান্টিকের অ্যান্টোনিম আনরোমান্টিকটাই সবচেয়ে বেটার, যেটা আমরা প্রিফিক্স যোগ করে দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর যে শব্দটা ব্যবহার করেছি আমি, হরিবল। তোমরা কি কেউ এগুলো জানো ঠিক হরিবল শব্দের অর্থ কি? হরিবল শব্দের অর্থ ভয়ঙ্কর। কি? হ্যাঁ, হরিবল শব্দের অর্থ হচ্ছে কি? ভয়ঙ্কর। তো এই হরিবল শব্দের অর্থ যে ভয়ঙ্কর, এটার সিনোনিম ব্যবহার করতে হবে। সিনোনিম কি কি হতে পারে? সিনোনিম হতে পারে এয়াওফুল, AWEFUL, এয়াওফুল। এয়াওফুল মানে হচ্ছে কি? ভয়ঙ্কর, ঠিক আছে? আচ্ছা, ভয়ঙ্কর, টেরিবলি, সরি, হরিফাইং হতে পারে, শকিং হতে পারে। আচ্ছা, এরপর একটা শব্দ ব্যবহার করা আছে এক্সট্রিমলি। এক্সট্রিমলি মানে হচ্ছে কি? মারাত্মক ভাবে। এটার সিনোনিম চেয়েছে, এটা হতে পারে সেভারলি, টেরিবলি, ভেরি। আর এটা আছে ভেরি নাইটমেয়ার, দুঃস্বপ্ন। এটা আছে সুইট, ভেরি এটা অ্যান্টোনিম আছে সুইট ড্রিমস, অ্যান্টোনিম চেয়েছে সম্ভবত। হ্যাঁ, এটা জেনে রাখো, সুইট ড্রিমস, ঠিক আছে? হ্যাভ এ সুইট ড্রিমস আমরা বলি না? হ্যাভ এ সুইট ড্রিম, আর সুইট ড্রিম গুলোই সবসময় ফ্যান্টাসি হয়। এই শব্দগুলো তোমার এখান থেকে চেয়েছে তারা, যে তোমরা এখান থেকে কাজ করো, ঠিক আছে? অর্থাৎ আমাদের এইভাবে সিনোনিম অ্যান্টোনিম কাজে লাগাইতে হবে। তোমাদের এখন কাজ নাও, বাসার কাজ। এটা হচ্ছে খুব বেশি কাজ দিলে তোমরা করো না, তাই অল্প কাজ নাও যেন এক পাতায় হয়ে যায়। এক পাতায় হওয়ার মতো তোমার কাজ হচ্ছে অল বোর্ড, অল বোর্ড বলবো না, সরি, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ